কি বলছো তুমি? এতগুলো টাকা তুমি দিদিকে দিয়ে দিলে? তুমি তো বলেছিলে আমাকে স্কুটি কেনার জন্য টাকাটা তুমি আমাকে দেবে। এক রাস বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো দেবযানী। আরে বাবা, দিদির টাকাটা দরকার ছিল, বোঝানোর চেষ্টা করলো রাজীব। এখনই এতগুলো টাকা কিসের দরকার দিদির? ও নাকি কি একটা কোর্স করবে। কোর্স? তোমার দিদি কোর্স করবে? হতেই পারে না, মিথ্যে বলেছে দিদি তোমাকে। ভীষণ বিরক্তি নিয়ে বলল দেবযানী। ছি দেবযানী, তোমার চিন্তা ভাবনা কত খারাপ! আমার দিদির সম্পর্কে এত খারাপ কথা কি করে বলতে পারো তুমি? কম যায় না রাজীবও। এরপর স্বামী স্ত্রীর মধ্যে তর্ক লেগে গেল। আজ মাস তিনেক হলো ডিভোর্স করে বাপের বাড়িতে এসে উঠেছে রাজীবের দিদি পারমিতা। আর তারপর থেকেই যেন রাজীব আর দেবযানীর সুখী দাম্পত্য জীবনে কালো ছায়া নেমে এসেছে। প্রায় দিনই কিছু না কিছু নিয়ে দুজনের মধ্যে ঝগড়া লেগে যাচ্ছে। এমনকি যে শাশুড়ি মা এতদিন দেবযানীকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন, ঘরের লক্ষ্মী বলে মনে করতেন, তিনিও যেন কেমন পাল্টে গেছেন। কথায় কথায় দেবযানীর খুঁত ধরতে ব্যস্ত হয়ে পড়েন তিনি আজকাল। অনেক দিন ধরেই রাজীবকে বলে আসছে দেবযানী একটা স্কুটি কিনবে সে। রোজ রোজ ভিড় বাসে ধাক্কাধাক্কি করে অফিস যেতে ভালো লাগে না তার, তাই একটা স্কুটি কিনবে। সেই মতো বেশ কিছু টাকা জমিয়েও ফেলেছে সে। প্রথমটায় সে নিজের টাকাতেই কিনতে চাইলেও রাজীব নিজেই তাকে 30,000 টাকা দেবে বলেছিল। সেই মতো এই মাসেই দেবযানীর স্কুটি কেনার কথা। কিন্তু এর মাঝেই পারমিতা ভাইয়ের থেকে টাকাটা নিয়ে নিয়েছে। আসলে ছোটবেলার থেকেই দিদি অন্তঃপ্রাণ রাজীবের। তার ওপর ডিভোর্স হয়ে গেছে দিদির। সেই কারণে তার ওপর রাজীবের দুর্বলতা এখন আরও বেড়ে গেছে। দিদি যেন কোনো কিছুতে কোনো রকম কষ্ট না পায় সেদিকে সারাক্ষণ খেয়াল থাকে তার। আর সেটা করতে গিয়ে প্রায়শই দেবযানীর সঙ্গে ঝগড়া লেগে যাচ্ছে তার। স্বামীর ব্যবহারে আজকাল খুব কষ্ট পায় তাই দেবযানী। ঠিক আছে, তুমি দিদিকে টাকাটা দিয়েছ, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু দেওয়ার আগে একবার অন্তত আমাকে জানাতে তো পারতে, অভিযোগের সুরে হাজব্যান্ডকে বলল দেবযানী। সঙ্গে সঙ্গে কোথা থেকে সেখানে আবির্ভূত হয়ে পারমিতা বলল, দেখলি ভাই, তার মানে ও বলতে চাইছে যে আমাকে টাকা দেওয়ার জন্য তোকে ওর পারমিশন নিতে হবে। খবরদার দিদি, আমাদের স্বামী স্ত্রীর কথার মধ্যে একদম ঢুকবে না তুমি। মনে রেখো, এটা আমার রুম, কড়া গলায় বলল দেবযানী। আর সঙ্গে সঙ্গে রেগে গেল রাজীব। চোখ পাকিয়ে সে বলল, দিদির সঙ্গে এরকমভাবে কথা বলতে পারো না তুমি দেবযানী? আর তোমার রুম মানে? ভুলে যেও না, এটা দিদিরও বাড়ি। এই বাড়ির যে কোনো রুমে যে কোনো সময় যাওয়ার অধিকার রয়েছে ওর। তারপরই ঘর থেকে বেরিয়ে গেল রাজীব। স্বামীর কথা শুনে চোখে জল চলে এলো দেবযানীর। সে তো খারাপ কোনো কিছু বলেনি। রাজীব কেন তার কোনো কথাই আজকাল ঠিকভাবে বুঝতে পারে না। আর এদিকে দেবযানীর অবস্থা দেখে মনে মনে খুব খুশি হলো পারমিতা। আর বিন্দু মাত্র সেখানে না দাঁড়িয়ে মায়ের কাছে চলে গেল সে। দেখেছো মা, তুমি তো বলো এটা আমার নিজের বাড়ি, আমি যতদিন খুশি এখানে থাকতে পারি। আর তোমার আদরের বৌমা কি বলছে দেখো। মায়াকান্না কাঁদতে কাঁদতে বলল পারমিতা। কি বলেছে ও তোকে? উতলা হয়ে উঠলেন মা বিনোদিনী।
বলেছে আমি নাকি মিথ্যে বলে ভাইয়ের থেকে টাকা নিয়েছি। আবার এও বলছে এই রকমের স্বভাবের জন্যই নাকি আমার ডিভোর্স হয়েছে, বলে আবার কান্না শুরু করে দিল পারমিতা। মেয়ের কান্না দেখে বিচলিত হয়ে পড়লেন বিনোদিনী। এমনিতেই মেয়ের ডিভোর্স নিয়ে তার মন মেজাজ খুব খারাপ হয়ে থাকে আজকাল। একটুতেই ধৈর্য হারিয়ে ফেলেন তিনি। তার ওপর বৌমার এরকম ব্যবহারে খুব রাগ হয়ে গেল তার। ততক্ষণে সেখানে এসে হাজির হয়েছে দেবযানী, আর তাকে দেখেই যেন আগুনে একেবারে ঘি পড়ল। তোমার সাহস কি করে হয় আমার মেয়ের সম্বন্ধে এরকম কথা বলার? চিৎকার করে উঠলেন বিনোদিনী। দিদি মিথ্যে বলছে মা, আমি এরকম বলিনি, প্রতিবাদ করল দেবযানী। কিন্তু তার কোনো কথা না শুনে তাকে এক প্রকার ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিলেন তার শাশুড়ি। নিজের ঘরে এসে কাঁদতে লাগলো দেবযানী। কিছুক্ষণ পর নিজের মাকে ফোন করল সে। আমি আর এখানে থাকতে চাই না মা, এখানে কেউ আমাকে ভালোবাসে না, আমার কথা বিশ্বাস করে না। দিদি আসার পর থেকে রাজীবও একদম পাল্টে গেছে। ওর সবসময় মনে হয় ওর দিদি যা বলছে সব ঠিক বলছে, আর আমি হয় মিথ্যে বলছি নয় ভুল বলছি। মেয়ের কথা শুনে মন খারাপ হলো মায়েরও। তবু মেয়ে দেবযানীকে বোঝালেন তিনি। বললেন, একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে। রাজীব নিশ্চয়ই আবার আগের মতো তোকে ভালোবাসবে। একটু ধৈর্য রাখ মা। মায়ের কথা শুনে চোখ মুছে নিজের কাজে মন দিল দেবযানী। তার মনে খুব সন্দেহ আছে, দিদি যতদিন এ বাড়িতে থাকবে রাজীব কিংবা তার মা আর আগের মতো হবে না। পুরনো দিনগুলোর কথা মনে করে মনটা ভারাক্রান্ত হয়ে গেল তার। কত আনন্দে ছিল তারা তিনজন। শাশুড়ি মা কত ভালোবাসতেন তাকে। ৩-৪ দিন পর সন্ধেবেলা অফিস থেকে ফিরে দেবযানী দেখল ননদ সোফায় বসে বসে টিভি দেখছে। দেবযানীকে দেখে সে বলে উঠল, তাড়াতাড়ি এসে রাতের খাবার বানাও, আমার খিদে পেয়েছে। কেন, মা আজ কিছু বানায়নি? সব দিন তো মা বানায়। খুব স্বাভাবিকভাবেই উত্তর দিল দেবযানী। মার শরীর খারাপ। মার যখন শরীর খারাপ তখন তুমিও তো কিছু বানিয়ে নিতে পারতে দিদি। আমি তো এই এলাম, কিছুটা টাইম লাগবে আমার এখন। ব্যাস, সঙ্গে সঙ্গে যেন আগুনে ঘি পড়ল। চিৎকার চেঁচামেচি শুরু করে দিল পারমিতা। সঙ্গে সঙ্গে ছুটে এলেন বিনোদিনী। কি হয়েছে, এত চেঁচামেচি করছিস কেন? দেখো তোমার বৌমা কি বলছে। ও যেহেতু চাকরি করে আর আমি বেকার, তাই ওর জন্য নাকি আমাকে খাবার বানিয়ে রাখতে হবে। কি এত বড় সাহস তোমার! এরপর যদি আর কোনো দিন তোমার মুখ দিয়ে এরকম কোনো কথা বেরিয়েছে তো আমি কিন্তু ভুলে যাব যে তুমি এ বাড়ির বউ। ঘাড় ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বার করে দেব তোমাকে। মেয়ের অভিযোগ শুনে গর্জে উঠলেন বিনোদিনী। রাগে দুঃখে অপমানে দুমদুম করে পা ফেলে সেখান থেকে চলে গেল দেবযানী। ঘণ্টাখানেকের মধ্যে নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে উদ্যত হলো সে। এবার রাজীব তার পথ আটকে দাঁড়ালো। অনেক বোঝালো তাকে, কিন্তু তার দিদি যে কোনো ভুল করেছে সেটা স্বীকার করল না সে। শুধু দেবযানীকে বুঝিয়ে সুঝিয়ে তার বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা আটকে দিল। দেবযানীও মেনে নিয়ে আবার থাকতে শুরু করলো। এরপর থেকে শাশুড়ি আর ননদের সঙ্গে প্রায় কথা বলাই বন্ধ করে দিল দেবযানী। কয়েকদিন পর রাজীব এসে একটা ব্যাগ দিয়ে তাকে বলল, এটা সাবধানে রাখো,
1,00,000 টাকা আছে, বিজনেসের টাকা। অমিত পরশু ফিরলে ওকে দিতে হবে এটা। ব্যাগটা দেবযানীর হাতে দিয়ে বাথরুমে ঢুকে গেল রাজীব। টাকার ব্যাগটা নিয়ে আলমারিতে গুছিয়ে রাখল দেবযানী। হঠাৎ যেন তার মনে হলো দরজার বাইরে একটা ছায়া সরে গেল। দেবযানী বুঝে গেল কে আছে ওখানে। দুদিন পর রবিবার রান্নাঘরে রান্না করছে দেবযানী। হঠাৎ সেখানে হাজির হলো রাজীব। অস্থির হয়ে জিজ্ঞেস করল, তুমি কি ওই ব্যাগ থেকে টাকা নিয়েছ? 40,000 টাকা কম আছে ওখানে। আমার সামনেই গুনল অমিত। অথচ আমি তো গুনে গুনে 1,00,000 রেখেছিলাম ওর মধ্যে। আমি কেন ওখান থেকে টাকা নিতে যাব? চলো তো দেখি ঘরে অন্য কোথাও আছে কিনা, বলল দেবযানী। রাজীবের সঙ্গে সে এলো ঘরে। পিছু পিছু এলো পারমিতা আর তার মা। কিন্তু সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পাওয়া গেল না টাকাটা। পাগলের মতো অবস্থা হয়ে গেল রাজীবের। টাকা হারানোর চেয়ে বন্ধু কাম বিজনেস পার্টনারের কাছে প্রেস্টিজ হারানোর বেশি ভয় তার। আমার মনে হয় দেবযানী টাকাটা সরিয়েছে, বুঝলি ভাই? তুই ওর স্কুটি কেনার টাকাটা দিসনি না, সেই জন্য, বলে উঠল পারমিতা। চমকে উঠল রাজীব আর তার মা। অবিশ্বাসের চোখ নিয়ে দেবযানীর দিকে তাকিয়ে থাকলো তারা। ঘাবড়ানোর পরিবর্তে হেসে উঠল দেবযানী। তারপর 1 মিনিট বলে দেওয়ালের শোকেস থেকে কি একটা যেন নামিয়ে আনল। নিজের ফোনে কিছুক্ষণ খুটখাট করে একটা ভিডিও চালিয়ে দিল সে। তারপর ফোনটা তুলে ধরল রাজীব আর তার মায়ের সামনে। ভিডিওতে পরিষ্কার দেখা গেল যে পারমিতা চুপি চুপি ঘরে ঢুকে রাজীবের বালিশের কভারের ভেতর থেকে চাবি বার করে আলমারি খুলল। তারপর আলমারি থেকে টাকার ব্যাগ বার করে সেখান থেকে গুনে কিছু টাকা বার করে নিল। তারপর আবার আলমারি বন্ধ করে যথাস্থানে চাবি রেখে বেরিয়ে চলে গেল। পুরো ভিডিওটা দেখে মুখটা হাঁ হয়ে গেল রাজীবের। নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছে না সে। ততক্ষণে মেয়ের গালে ঠাটি একটা চড় কষিয়ে দিয়েছেন বিনোদিনী। ছি দিদি, তুই যে এত নিচে নামতে পারিস আমি তো ভাবতেই পারছি না। এরকম কেন করলি তুই? আমার সংসার ভাঙার জন্য? অথচ কি না করেছি আমি তোর জন্য। দেবযানী সব সময় আমাকে বলতে চেয়েছে যে তুই মিথ্যে বলছিস, তবু আমি ওকে বিশ্বাস না করে তোকে বিশ্বাস করেছি। আর তুই? মাথায় হাত দিয়ে বসে পড়ল রাজীব। ওদিকে রক্তচক্ষু নিয়ে মেয়ের দিকে তাকিয়ে আছেন বিনোদিনী। তার নিজের পেটের মেয়ে যে এরকম করতে পারে তা তিনি ভাবতেই পারছেন না। এখন বুঝতে পারছি তুই বৌমার সম্বন্ধে যা যা বলতিস সব মিথ্যে। তুই আসার পর থেকেই আমাদের শাশুড়ি বউয়ের সম্পর্কটা খারাপ হয়ে গেছে। বেরিয়ে যা তুই আমার বাড়ি থেকে, রাগে ফেটে পড়ে বললেন বিনোদিনী। সঙ্গে সঙ্গে মায়ের পা ধরে কান্নাকাটি শুরু করে দিল পারমিতা। তোমাদের ছেড়ে আমি কোথায় যাব মা? আমার তো আর কেউ নেই। যাই হোক, শেষমেশ অনেক ক্ষমা চাওয়া আর প্রতিজ্ঞার পর মা, ভাই আর ভাই বউয়ের থেকে ক্ষমা পেল পারমিতা। কথা দিল জীবনে আর কোনো দিন এরকম করবে না সে। এদিকে বিনোদিনীও হাত জোড়ো করে ক্ষমা চাইলেন দেবযানীর কাছে। এতদিন তার প্রতি অনেক খারাপ আচরণ করেছেন তিনি। রাজীবও একই দোষে দোষী, তাই ক্ষমা চাইল সেও। সবাইকে ক্ষমা করে দিয়ে হাসি মুখে রান্নাঘরে চলে গেল দেবযানী।
আজ আবার আগের মতো তাকে ঘরের লক্ষ্মী বলে আখ্যা দিলেন শাশুড়ি মা। নিজের মনে মনে ওপরওয়ালাকে ধন্যবাদ দিতে লাগলো সে। ভাগ্যিস সেদিন স্পাই ক্যামেরা রাখার আইডিয়াটা মাথায় এসেছিল তার, না হলে এতক্ষণে হয়তো বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হতো দেবযানীকে। পারমিতার মতো ননদের জন্য এরকম কত ঘরের লক্ষ্মীকে যে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হয় তার ইয়ত্তা নেই।